আমি অ্যাডভোকেট আবু হেনার রাজ্জাকে আপনার কাছে আসতে চাই যে এই সময় সরকারের জনগণের যে প্রত্যাশাটা ছিল সেটি কতটুকু পূরণ করতে পেরেছে এবং কোথায় কোথায় ঘাটতি ছিল বলে আপনি মোটা দাগে মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং আমার অত্যন্ত প্রিয় একজন সহালোচক। আমরা মেইনলি আপনার প্রশ্নটাই মনে হইতেছে 3 মাসের মূল্যায়ন জি। বলতে গেলে মূলত হুম। কেউ কেউ বলেন যে 3 মাস কোনো সময় না, এটা মধুচন্দ্রিমা কিংবা এইটুকু সুযোগ দিতেই হবে। সেখানে অনেকগুলো প্রশ্ন আসে আমার কাছে ব্যক্তিগতভাবে। এই সরকার আসার ইমিডিয়েট আগে ছিল ইউনূস সরকার, যাকে এনজিও সরকার বলা হইতো, সুদখোর বলা হইতো, নানান উপমা। হ্যাঁ, এবং সেটা যে একেবারে চলমান ছিল না তাও কিন্তু না। এটার কারণ হচ্ছে এই যে আমরা ফ্রম ডে ওয়ান, ইউনূস সাহেব 8 তারিখে ওত নিলেন, আমি 11 বা 12 তারিখ থেকে দেখছি আনসারের আন্দোলন দেখেছি, গ্রামের ডাক্তারের আন্দোলন, গ্রাম্য চিকিৎসকের আন্দোলন, শিক্ষকদের আন্দোলন, ট্যাক্সেশনের আন্দোলন, এইভাবে মোটামুটি 150-200 আন্দোলন হয়েছে 18 মাসে। কোনো সরকার, কোনো দল, কোনো রাজনৈতিক দল বলে নাই যে দেখো উনি একজন অনির্বাচিত সরকার বাট জনসমর্থিত টু সাম এক্সটেন্ট, ওনার এটা কোনো কাজ না, এগুলো ওনার কাজ না, ওনার সময় তো তোমাদের এই দাবিগুলো তৈরি হয় নাই, দাবিগুলো পিছনের সরকারের। একটা বার কোনো রাজনৈতিক দল বলে না, ইনক্লুডিং রিপন ভাইদের দল সহ। আমি একটু কারেকশন হ্যাঁ বলি। একেবারে খুব কয়েক সেকেন্ডে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি তো পার্টির ভাইস চেয়ারম্যান, আমি তো দায়িত্ব ছাড়া লোক না। অন বিহাফ অফ মাই পার্টি আই টকড অ্যাবাউট সেভারাল Yes. টাইমস, আমি বলেছি, ঠিক আছে, বহুবার আমি বলেছি ইট ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, Right. এবং তাদেরকেও বলেছি হোয়াই ইউ আর লিসেনিং ইট, আপনি শুনছেন কেন, আপনি বলে দেন না কেন, ইট ইজ নট আওয়ার ডিউটি। ইয়েস, এটার কারণ হচ্ছে যে রিপন ভাইটা বলছে বলি, রিপন ভাইয়ের অনেক যে জায়গায় থাকার কথা ছিল সেখানে নাই, ওইটা বলছে বইলে। কারণ এটা তো ইনডোর গেম, আউটডোর গেম না। আউটডোরে তো আসবে রাজনৈতিক দলের সিদ্ধান্ত। কথাটা বলছি আমি পাবলিকলি বলেছি। কথাটা বলছি দৌড় ধরার জন্য না, তাকে আমরা কোঅপারেট করিনি। পক্ষান্তরে যদি আমি আজকের সরকার প্রধানমন্ত্রীর কাছে আসি, এই প্রধানমন্ত্রী কিন্তু অযোগ্য প্রধানমন্ত্রী নন। উনি যখন আসছেন ওনাকে সারা দেশ রিসিভ করছে একটা প্রত্যাশা নিয়ে। তারপরে উনি কার সন্তান? জিয়াউর রহমান সাহেবের সন্তান। একদিকে আর্মি অফিসারের ছেলে, আবার রাষ্ট্রপতির ছেলে। তখন তো সে ছোট ছিল, কিন্তু বলে না কাটার মাথা চুকা হয়েই ওঠে, তো সেই ছেলে। তারপরে বেগম খালেদা জিয়া 10টা বছর দায়িত্ব পালন করছেন 3 প্রধানমন্ত্রী হিসাবে, সেটা কিন্তু সে নিজে অবজার্ভ করছে। সো রাজনৈতিকভাবে বেড়ে ওঠা তার 17 বছর দেশের বাইরে থেকে উনি কিন্তু এই তার দলকে নিয়ন্ত্রণে রাখছে। তারা বলছেন আমি তো এই রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু প্রশ্ন আমার ওইখানেই, তাহলে উনি একজন পরিপক্ক রাজনীতিবিদ, তাহলে ফ্রম ডে ওয়ান ওনার তো মাপ নাই। ফ্রম ডে ওয়ান উনি রাষ্ট্র পরিচালনা করবেন, আবার কিসের 3 মাস? আপনি তো এটা বলা জাস্টিফাইড না। ইউনূস সাহেব আনারি লোকরে আমরা দিই নাই, আপনি তো পরিপক্ক রাজনীতিবিদ, আপনাকে কনসিডার করা হবে না? 2, আপনি আসেন পার্লামেন্টে। পার্লামেন্টে আমরা প্রথম অধিবেশনে কি দেখলাম? আমি তাদের কাছে দাবি জানাচ্ছি রিপন ভাইয়ের মাধ্যমে, আপনাদেরকে বলতে হবে যে জনগণ আপনাদেরকে ভোট দিছিল কেন? জনগণ কি আপনাদেরকে ভোট দিছিল পার্লামেন্টে গিয়া রাজাকারের সাথে থাকবো না, মুক্তিযোদ্ধার চেতনা, মুক্তিযোদ্ধার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, গুপ্ত সুপ্ত এই আলাপ করার জন্যে, অথবা লুপ্ত লুপ্ত এই আলাপ করার জন্য আপনাদেরকে দিছিল? আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি এই জন্য আপনাকে ভোট দেয় নাই। যে কারণে আপনাকে ভোট দিছে সেগুলো সব পার্লামেন্টে বলে ডিনাই করছেন। আপনি পালন করবেন না সেটা ভিন্ন কথা। সেখানে আপনি যে কথাগুলো বলছেন, বাহানা করতো নির্বাচন না দেওয়ার, যদি আমরা জুলাই সনদে স্বাক্ষর না করি। আরে ভাই, এটা বিশ্ব দেখতেছে। আপনি পার্লামেন্টে বসে বলছেন। 2, আসেন, গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না, অর্থাৎ আপনি এগুলা মানেননি। জনাব ওয়াকারুজ্জামান বলছিলেন বুকে পাথর দিয়ে ইউনূস সাহেব মেনে নিছি, একইভাবে বুকে পাথর দিয়ে বোধ এগুলো মেনে নিছেন। বাট একটা আমি কথা বলি, একটা হাদিস আছে, সেটা হলো হুয়েভার টেক্স এ লোন উইথ দ্য ইন্টেনশন অফ নট রিটার্নিং ইট ইজ এ থিপ। আর আইনে একটা কথা আছে, কেউ যদি বাড়ি দখল করার উদ্দেশ্যে ভাড়া নিয়ে থাকে, ইন্টেনশনটা লুকিয়ে রেখে ভাড়া নেয়, ভাড়াটি হিসেবে ঢোকার পর যদি আর দখলের দায়িত্ব না ছাড়ে, হ্যাঁ তা না ছাড়ে বাড়ি, তখন বোঝা যাবে সে দখল করার জন্য আসছে। তাহলে আপনারা তো সেদিন রাজি হয়েছেন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র দখল করার জন্যে, দেশকে ভালোবেসে নয়। কেন বলছি কথাটা? ইতিমধ্যে আমেরিকার চুক্তি নিয়ে কথা উঠছে, যে এই চুক্তি আমি জানি না, তখন বলছিল গোপন, এখন কিন্তু আছে ওপেন। এই চুক্তি নাকি দেশের দাসত্বের জন্য করা হয়েছে, 50 বছর পিছাই দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমি এটা লম্বা ব্যাখ্যা দিতে পারবো না, বাট আমি মনে করি এই চুক্তিতে এমন ক্ষতিকারক কিছু হয়নি, কেননা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। যেহেতু সরকার বলেনি, সেহেতু আমি বলবো যে নিশ্চয়ই চুক্তি ভালো। আর নয়তো সরকার কোনো কারণে ভীত, নতুবা এটা যদি দেশ বিরোধী চুক্তি হয়ে থাকে,
বলা হয়েছে যে খলিল সাহেবরা বলছেন মানে সরকার মানে খলিল সাহেবদের পক্ষ থেকে বলা হচ্ছে জামাত বিএনপির সম্মতি নিয়ে এই চুক্তিটা করা হয়েছে। তাহলে সেদিন সেটাও মেনে নিয়েছিলেন নির্বাচনের জন্য। তো আমার প্রশ্ন হচ্ছে আপনার দেশে গোলামির চুক্তিতে যাচ্ছে আর আপনি নির্বাচন চিন্তা করতেছেন, তার মানে হচ্ছে কয় না যে জন্ম মৃত্যু বিয়ে, কারো বাসায় ডেড বডি বেরোচ্ছে আর কারো বাসায় আপনি নতুন বিয়ে করে বউ নিয়ে ঢুকছেন, বিষয়টা এইরকম। আপনারা তখন কেন চ্যালেঞ্জ করেননি এটা একটা গোলামি চুক্তি হচ্ছে, আপনি ইউনূস সাহেব গেট লস্ট, নির্বাচন না হোক কিন্তু এই চুক্তি করতে দিব না। বাট না, আপনারা মেনে নিছেন। কেন বলছি কথাটা? বলা হয়েছে সরকার ক্ষমতা আসলে আর মব হবে না, মব এখনো চলমান। এখন আপনি আসেন, পত্রিকা খুললে আপনাকে নিউজ আসে, প্রত্যেকটা পত্রিকা অফিস থেকে কিছু নিউজ ফেলে দেয়, সেগুলোও কিন্তু নিউজ। তাহলে আপনি ছাপছেন কোনটা, ফেলে দিচ্ছেন কোনটা? আসেন বিচার বিভাগ, স্বাধীনতাটাকে খর্ব করে দিলেন, বিচার বিভাগ আলাদা করাটাকে খর্ব করে দিলেন। আমরা আদালতে যাই, আদালতে গিয়ে বিচারক বসে আছেন, বিচার করছেন, পৃথিবীর যে কেউ দেখবে ফ্যান্টাস্টিক একটা কোর্ট চলতেছে, কিন্তু যেই ওই বিচারটা তারা করেন, যেই বিচারটা তার গোচরে আসে, যেটা গোচরে আসে না সেটা কি? সেগুলো অপরাধ নয়? প্রতি 1000 বা 500 ঘটনার মধ্যে 2টা ঘটনাতে কোর্টে যায়, বাকিগুলো যায় না। তাহলে আপনি আমাকে বলেন, একটা কোর্ট কিন্তু এই ব্রিটিশ লোক কিন্তু এখানে কোর্ট চালাচ্ছে না, বাংলাদেশের লোক কোর্ট। কালকে যদি রিপন ভাইয়ের আমি বিচারপতি বানায় দেই, উনি কিন্তু যখন একটা বিচার করতে যাবে পুরো দেশটাকে মাথায় রেখে করবে। তো এই যে রাখেন বলছি, এই যে বিচার করতেছেন, বিচারকরা কি জানেন না যে ওনারা যখন রাস্তা দিয়ে বেরোন, ওনারা যখন পত্রিকা পড়েন, ওনারা দেখেন কত ঘটনা কোথায়, সোশ্যাল মিডিয়ায় যখন দেখেন এখানে মব হচ্ছে ওখানে মব হচ্ছে, এগুলো সবসময় রাজনৈতিক দলের ছত্রছায়া হয়। আজকে বিচার বিভাগকে স্বাধীন করা হইতো, তাহলে বিচারকরা পারতো প্রয়োজনে পার্টির চেয়ারম্যানরা একটা সুমোটো রুল দিতে, যেগুলো রাজনৈতিক দল করে, আপনার কর্মীরা আপনি কন্ট্রোল করেন। এই জন্য বিচার বিভাগটা আপনি স্বাধীনতা দিলেন না, নির্বাহী বিভাগ অধীনে নিয়ে গেলেন। এবং কি করলেন আপনি? প্রমাণ করতে চাইলেন, বুঝাইতে চাইলেন, আমি রাস্তা দিয়ে যখন নির্বাহী বিভাগের মন্ত্রী হাঁটবে বিচার বিভাগ এলাকা দিয়ে, জজ সাহেব ভাববে উনি আমার নিয়োগকর্তা। এই দিলেন আপনি, যেখানে আপনারা বলেছিলেন আপনার 31 দফার মধ্যে সংবিধান সংস্কারের কথা বলা আছে, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে, আপনি স্বাধীনতা খর্ব আমাকে এই দিলেন। আমি কিছুই দেখতেছি না, জাস্ট পুরনো যে অবস্থায় ছিলাম আমরা সেইগুলা রিপিটেশনে যাচ্ছি এবং সেগুলি এখন পর্যন্ত চলমান। সংস্কারের নামে 2 বছর পার হয়ে গেছে, এই মেয়াদ সহ 2 বছরের বেশি, এখন পর্যন্ত কিচ্ছু আমি সংস্কার এই হয় এই নাই। উত্তরগুলো অবশ্যই ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছ থেকে নেব, তবে তার আগে একজন দর্শক আছেন ফোনে, আমি তার প্রশ্নটি নেব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আমি রিপন ভাইয়ের কাছে আবার প্রশ্ন করতেছিলাম। জি তার কাছে আবার একটা প্রশ্ন হলো কি, যে এই যে আমি অনেক শিশু মারা গেল, 400-র মতো শিশু মারা গেল এনু সরকারের টাইমে এনু সরকারের এটা ভুল না অপরাধ? এবং এই ভুলকে অপরাধকে কিছু মানুষ, কিছু রাজনীতিবিদ দেখতেছি তার সমর্থন করতেছে এই সরকারকে। তার কি এনু সরকারের পক্ষে না দেশের জনগণের পক্ষে? আমি এটা তাকে জানতে চাচ্ছিলাম আর কি। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি ডক্টর আসাদুজ্জামান রিপন এই প্রশ্নের উত্তরটি নেব এবং অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকে কিছু কথা বলেছেন, সেগুলোর উত্তর নিশ্চয়ই আপনি একটু দিতে চাবেন ছোট করে যদি, এবং তার সাথে যদি আমি একটু যুক্ত করি, সেটা হলো যে আজকে হামে শিশু মৃত্যু সরকারের ব্যর্থতা, দায় নিতে হবে, নাহিদ ইসলাম বলেছেন। এই সংকটের দায় সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে, তিনি এটি বলেছেন। আসলে দায়টি কার? ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের একটা পলিটিক্যাল কালচার, যেটা আপনি যেটা বললেন, আপনার সম্মানিত দর্শক যেটা বলেছেন, এমনকি আমাদের আমার সমালোচক, আমার পছন্দের অনেক মানুষ, তিনি জনাব রাজ্জাকি, তিনি অনেকগুলো কথা বলছেন, আমি ওগুলো উত্তর দেবো। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আমি আমি মোটামুটি পড়ার চেষ্টা করি, মানে দেশের এবং দেশের বাইরের পত্রিকা। মার্কিন যুক্তরাষ্ট্র আপনি এখন ইচ্ছা করলে আপনি মানে গুগলে গেলেই দেখতে পাবেন। তো মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ কিন্তু ওখানে যে ওদের মতো একটা উন্নত দেশ, তাদের স্বাস্থ্য বাজেট এত বেশি, তাদের এত চমৎকার স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্যে তো তারা দারুণ মানে মানে কি বলে তৎপর এবং খুবই যোগ্য। তো সেই দেশের কোনো নাগরিক কিন্তু প্রশ্ন তোলেনি যেটার জন্য ট্রাম্প দায়ী বা ট্রাম্পের গভর্নমেন্ট দায়ী। নোবডি অ্যাকিউজিং দেম, কেউ কিন্তু অ্যাকিউজ করেনি ট্রাম্পকে বা ট্রাম্পের সরকারকে। মানে পৃথিবী থেকে হাম প্রায় চলে গিয়েছিল। এটা একটা গবেষণার বিষয়, এটা গবেষণা করতে সব নিরন্তর গবেষণার মধ্যে থাকতে হয়। যারা স্বাস্থ্যবিজ্ঞানী তারা নিরন্তর গবেষণার মধ্যে থাকেন, কোন রোগটা চলে গেল, কোন রোগটা আবার ফেরত আসতে পারে, কোনো সিমটম, যেমন হাম বা হামের উপসর্গ, এই উপসর্গ তখন তো নিশ্চিত হলে যে এটা হামের উপসর্গ। আচ্ছা, হাম তো চলেই গিয়েছিল, অলমোস্ট চলে গিয়েছিল সারা পৃথিবী থেকে, যুক্তরাষ্ট্রে আবার ওটা ফেরত এসেছে। মাইন্ড ইট।
যাদের বিলিয়ন বিলিয়ন ডলার যারা স্পেন্ড করে মানে হেলথ সেক্টরে, হেলথ ম্যানেজমেন্টে, ট্রিটমেন্টে, সেই দেশেও হামটা ফিরে এসেছে। আমি একেবারে একটা অত্যন্ত বড় একটি রাজ্য ক্যালিফোর্নিয়ার কথা বলছি, ক্যালিফোর্নিয়া রাজ্যতে ফেরত এসেছে। এবং ক্যালিফোর্নিয়া সংলগ্ন যেই দেশটি মেক্সিকো, ওদের বর্ডারিং কান্ট্রি, মেক্সিকো তো ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটা আর আমরা তো বললাম যে আমাদের গভর্নমেন্ট, যেটা আমাদের গভর্নমেন্ট তো একটি যেটা বলা হয়েছে যে যে ইউনিট সরকারের নীতিগত কিছু সিদ্ধান্ত ইউনুস ছিল। সরকারের শুধু না, শেখ হাসিনা 2020 সালে ইউনুস সরকার ছিলেন না। শেখ হাসিনার 2020 সাল থেকে আপনার এই হামের লাস্ট ক্যাম্পেইনটা হয়েছিল 2020 সালে, 2020 থেকে আপনার এটা আর হচ্ছে না, এই এমএমআর টিকা দেওয়া হচ্ছিল না 24 সালে হওয়ার ফলে কথা ছিল। জি। ফলে কোনো প্রকিউরমেন্ট ছিল না। আচ্ছা, ধরে নিয়েছে যে হাম তো পৃথিবীতে চলে গিয়েছে, আমার ধারণা। তো সেজন্য এটার আর দরকার নেই, কিন্তু এটা যে আবার ফেরত আসতে পারে, এটা যে ভয়াবহ হতে পারে, এটা হয়তো তখনকার অ্যাডমিনিস্ট্রেশন বা যারা মানে স্বাস্থ্য বিভাগে যারা ছিলেন তারা এটা ভাবেননি। এখন আমি যেটা রাজ্জাক সাহেব বললেন যে তারেক সাহেবের উদাহরণ দিলেন, যে উনি তার পিতা নিঃসন্দেহে প্রেসিডেন্ট হিসেবে তিনি অনেক প্রাজ্ঞ প্রেসিডেন্ট ছিলেন, যে কটি বছর তিনি দায়িত্ব পালন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে চমৎকারভাবে মানে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন। তিনি তারই সন্তান বেগম খালেদা জিয়ার 10 বছর শাসন ব্যবস্থা দেখেছেন। অর্থাৎ তিনি একটা রাজনৈতিক পরিবারে এবং রাষ্ট্র পরিচালনার আবহটা তিনি অনুভব করেছেন, প্রত্যক্ষ করেছেন। ফাইন, আমি ওনার সাথে ভিন্ন মত পোষণ করবো না, কিন্তু টেকনিক্যালিটিসটা যেটা উনি নিশ্চয়ই জানেন, বাট আমি আবার আপনার দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের মতো ব্যবস্থায় ধরেন আগামীকালকে যদি আমি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব, আমার যেহেতু জনস্বাস্থ্য নিয়ে আমার পড়াশোনা আছে, আগামীকালকে যদি আমার সরকার যদি আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি নিজে তো পারবো না। কেন পারবো না? আই ডোন্ট নো যে সরকারের স্বাস্থ্য ব্যবস্থাটা কোথায় কি আছে, টিকার অবস্থাটা কোথায় আছে, কত ডোজ আছে, কি আছে না আছে, কতগুলো হাসপাতালগুলোতে শিশুদের মানে আপনার নিবিড় পরিচর্যা কেন্দ্র আছে কি নাই আমি জানি না তো বাস্তবে। সুতরাং একজন মন্ত্রী বা একজন নতুন সচিব গেলি ক্যানট ডেলিভার। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে যেটা হয়, প্রেসিডেন্ট যখন নির্বাচিত হয়ে যান, যখন সরকার গঠন করবেন, তার প্রায় 3 মাস আগে থেকে একটা ট্রানজিশন টিম কাজ করে। তিনি দায়িত্বভার গ্রহণ করবেন কিন্তু ধরেন আরো 3 মাস পরে, কিন্তু তার মনোনীত লোকেরা প্রতিটি ডিপার্টমেন্টে মানে মন্ত্রণালয়ে তার ডিপার্টমেন্টের লোকেরা কাজ করবে এবং তার মানে যেটাকে বলে টেক ওভার করে বুঝে নেয়। যখন নতুন, অর্থাৎ তারা 3 মাস আগে থেকে সরকার পরিচালনার পুরো প্রস্তুতি তাদের হয়ে যায়, কারণ তারা সবকিছু জানেন। তার ট্রাম্প বা ওবামা বা ক্লিন্টন যেদিন দায়িত্বভার গ্রহণ করেন, তাদের খুঁজতে হয় না কোন ফাইলটা কোথায় কতগুলো টিকা আছে কি নাই, যুদ্ধাস্ত্রের কি অবস্থা, আমেরিকার সাথে সেখানে একটা সমন্বয়ের না কিছুই, তারা আপডেটেড হন। এবং নিয়ম হলো নতুন সরকারকে, যারা বিদায়ী সরকার থাকে, ওই তার ট্রানজিশন টিমকে তার আপডেট করে রাখে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে, এইসব দেশগুলো আমি এটা আমাকে শেষ করে দিতে হবে, সেটা আপনাকে এখানে আপডেট করার কোনো সুযোগ নাই। দ্য মোমেন্ট প্রাইম মিনিস্টার অ্যান্ড হিজ টিম যেদিন দায়িত্বভার নেবে, তাদের প্রতিটি দিন তাদেরকে জানতে হবে কোথায় কি আছে না আছে। এটা একটা নতুন সরকার, যেটা 3 মাস হানিমুন পিরিয়ড না, আমি বলবো 3 মাস হচ্ছে বেসিক্যালি ওরিয়েন্টেশন পিরিয়ড। একটা গভর্নমেন্টকে ওরিয়েন্টেড হতে হলে তার 3 মাসও যথেষ্ট। কিছুটা সময় দিতে হবে, সেটি আপনি বলছেন। আমি টক শোতে, যেহেতু আমার উদ্দেশ্যে শাসন ব্যবস্থা সম্পর্ক আমার জানাশোনা পড়াশোনা আছে, সেজন্য আমি সবসময় বলতাম, এইবার যে রিয়াজ ভাই যখন আলী রিয়াজ সাহেব যখন সংস্কার কমিটি ছিলেন, এখন উনি তো আমেরিকা ছিলেন, উনি তো এই সংস্কারটার কথা বলতে পারতেন যে ভবিষ্যতে বাংলাদেশেও নির্বাচনের পরে 3 মাস পরে দায়িত্ব নেবেন, অর্থাৎ মূল মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন হবে, দায়িত্ব নেবেন যথাসময়, তাহলেও তো সরকার আপডেটেড থাকতো। এই ব্যবস্থাটা আমাদের করা যেতে পারতো। গভর্নমেন্টের হানিমুন পিরিয়ড না, আপনি আমরা বলতে পারি ওরিয়েন্টেশন পিরিয়ড। সরকারের দায়িত্ব নেওয়ার 3 মাস পার হলো, এখন জনগণ আসলে বাস্তব ফলাফল দেখতে চায়। এবং আপনার কি মনে হয় এই সময়ের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাষ্ট্র সংস্কার, জন আস্থার জায়গায় যে সরকারকে নিয়ে আমাদের যে প্রত্যাশা ছিল, সেই অনুযায়ী অগ্রগতি দেখাতে পেরেছে কিনা সরকার? ধন্যবাদ আপনাকে। আসলে সরকারের মেয়াদ আপনি যেটা বলেছেন, মাস হিসেবে তো 3 মাস হয়। তো আমরা যখন এই যে মানে দায়িত্বটা আমাদের দলের নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ সদস্যরা যেহেতু সরকার গঠন করেছেন, সেই সময় আমাদের সরকার বলা যেতে পারে। সরকারটা সবার, কিন্তু বিএনপির সংসদ সদস্যদের নেতৃত্বাধীন সরকার, এটা বলা যায়। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে যখন আমাদের দলের নির্বাচিত সংসদ সদস্য যখন সরকার গঠন করলেন, তারা ঠিক অপ্রত্যাশিতভাবে, এটা একটা বলা যেতে পারে যে আমাদের কাঁধের মধ্যে হঠাৎ করে একটা বলা নেই কন এরকম একটা মানে দুর্যোগ চেপে বসলো। দুর্যোগটা হচ্ছে মূলত আন্তর্জাতিক, যেটার মধ্যে আমাদের কোনো হাত ছিল না, কারোরই হাত নেই। আমি বলি ইসরায়েল এবং আপনার আমেরিকার যৌথ আক্রমণ ইরানের প্রতি, এবং সেটার অভিঘাত অনুযায়ী গোটা মধ্যপ্রাচ্যে আপনার অস্থিতিশীলতা,
তেলের বাজার ভয়াবহ অস্থিতিশীল হয়ে ওঠা, এবং আমরা যেহেতু জ্বালানি তেল তো আর আমরা উৎপাদন করি না, আমাদের তো লার্জলি আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের নিত্য দিনের জীবনযাপন সব কিছুর মধ্যেই তো আমাদের তেলের উপর নির্ভর করতে হয়, এবং এটা ক্রয় করতে যে আমাদের প্রতিদিন মোর দেন 165 crores টাকার মতো স্পেন্ড করতে হয় প্রতিদিন। এবং শুধু তো এটা তো কেনার ব্যাপারটা পড়লো, তারপরে আদার সাইডগুলো উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার উপর চাপ পড়ছে, ইনফ্লেশনের রেটটা বাড়ছে, এটা তো আপনি ইচ্ছা করলেই তো আপনি মানে কমাতে পারছেন না, তাই না? তো এই ধরনের তো একটা মানে হঠাৎ করে একটা আচমকা ঝামেলার মধ্যে তো আমরা পড়েছি, এটা কোনো সন্দেহ নেই। আমাদের অর্থমন্ত্রী যেটা জাতির সামনে বলেছেন যে আমরা একটা যে বাজেট প্ল্যান হয় প্রতি বছর, একটা সরকার যে বাজেট দেয় প্রথা অনুযায়ী, তো সেই বাজেটের যে স্পেন্ডিং হওয়ার কথা, সেই স্পেন্ডিং এর মধ্যে প্রায় 40,000 crores টাকা, 40,000 কোটি টাকা, মনে করেন কথার কথা 10 লক্ষ কোটি টাকা বাজেট হওয়ার কথা ধরে নিচ্ছে কথার কথা, এখানে জাস্ট স্ট্রেইট হয়ে 40,000 কোটি টাকা আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, অর্থাৎ এই পরিমাণ টাকাটা আপনি বাজেট ইনক্লুড করতে পারবেন না। তাহলে এটা একটা বড় বড় মাপের মানে কি বলে একটা ঝামেলা তো বটেই। তো আমরা আমাদের নির্বাচনে অনেকগুলো প্রতিশ্রুতি ছিল, যেমন আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন স্নাতক পর্যায়ের মেয়েদের শিক্ষা, এটা আমাদের মানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তার একটা প্রতিশ্রুতি ছিল, অবৈতনিক করা যায়। রাইট। এখন বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপি নেতৃত্বাধীন সরকারের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি এটা বাস্তবায়ন করতে চান। এখন এটা বাস্তবায়ন করতে চারটিখানি কথা না, তো অথচ এটা দরকার, আমাদের মেয়েদের শিক্ষিত করা দরকার। মেয়েদের শিক্ষা ব্যয় বহন করার জন্য অনেক বাবা মাই তো অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়, তারপরে মেয়েদের সংসারে চলে যেতে, কিন্তু একটি মেয়ে নিম্ন আয়ের পরিবার একটি মেয়ে বা নিম্ন মধ্যবিত্ত পরিবার একটি মেয়ে যখন বা তার গার্ডিয়ানরা যখন বুঝবে সরকারি যখন মেয়েটির লেখাপড়ার খরচ বহন করবে, তাহলে মেয়েটিকে লেখাপড়া করাবো না কেন, তাই না? তা আমরা তো জানি যে একজন মা শিক্ষিত হলে সেই সংসারটা, তাদের পরিবার, তাদের বাচ্চার অনেক মানে মোরালি আইডিয়ালি অনেক দিক থেকে তাদের উৎকর্ষতা বাড়বে। তো সেটার কথা, এবং এটাকে আপনার হিউম্যান ডেভেলপমেন্টের একটা পার্ট, যদি এটা এফেক্ট লং টার্ম, কিন্তু এটা অনেক বড় রেজাল্ট পেতে পারি আমরা। তো এটা একটা বড় দিক, এটা বর্তমান সরকারের জন্য একটা বড় দিক এবং একটা বড় চ্যালেঞ্জও বটে। আচ্ছা, তো অন্যদিকে আপনার মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা যেটা বললেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা নিঃসন্দেহে আপনি দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারকে যেভাবে ব্ল্যাকমেল করতে চাইতে গ্রুপ অফ পিপল, এবং আমার কাছে যেটা মনে হয় কি জানেন, ইউনূস সরকারের বিরুদ্ধে তখনকার মুভটা করে একটা মানে রাষ্ট্রে সরকারের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরির একটা অ্যাটেম্প ছিল। যেমন কোনো একজন জন বলছেন এখন তো যমুনায় কোনো ঘেরাও দেখছি না, কত সত্য, আগে কথায় কথায় যমুনা ঘেরাও, কথায় যমুনা ঘেরাওর কোনো একটা ব্যাপার ছিল। তো আবার ইদানিং আপনি দেখতে পাবেন যে ইউনূস সাহেবের বিরুদ্ধে, প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আপনার বিভিন্ন মানে বিশেষ করে পার্টিকুলারলি কোনো মিডিয়া হাউসে তাদের নিজেদের প্রচার মাধ্যমগুলোতে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, এবং ঘুরে ফিরে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এটা ওটা নানান কিছু বলে হাসু আপু ভালো ছিল, এরকম একটা টেন্ডেন্সি আমি লক্ষ্য করছি। যেমন দেখবেন আজকেই বোধহয় অনলাইনে দেখলাম কতগুলো হাম বিশেষজ্ঞ, হাম বিশেষজ্ঞরা আজকে একটা গোল টেবিল বৈঠকে বসেছিলেন ডেইলি স্টারের মধ্যে একটা কনফারেন্স রুমে। এটা হচ্ছে হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী, মানে ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী, আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট, যখন আমাদের শত শত শিশু যখন আপনার মানে স্বৈরাচারের পুলিশি পেটোয়া বাহিনীর হাতে নিহত হলো, আমাদের ছেলেদের উপর আন্দোলনরত ছেলেদের উপর হামলা হচ্ছিল, তখন এই হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন টাইপের যারা আছে, এরা নেচে গিয়ে নানাভাবে তারা মানে সরকারের সাথে সংহতি জানিয়েছে। সেই লোকগুলো হঠাৎ করে এখন আবার আজকে দেখলাম হাম বিশেষজ্ঞ হয়ে গিয়েছে, তারা একটা হাম নিয়ে কথাবার্তা বলছে। ওয়েল, আমি তো মানে যেটা আমার আপনার দর্শকদের উদ্দেশ্যে আমাকে বলতে হয়, অনেকেরই মনে হতে পারে যে হামটা হঠাৎ করেই, ইয়েস 2020 সাল থেকে আমাদের বাচ্চাদেরকে যে এমএমআর যেটা বলি, মালস মিজলস রুবেলা, এটা অনেকে হয়তো জানেন না, এই 3টা টিকা ম্যান্ডেটরি। এটা আমেরিকাতে, আমার বাচ্চা তো আমেরিকাতে জন্ম নিয়েছে, ওখানেও সেখান থেকে দেওয়া শুরু, পরবর্তী ডোজগুলো বাংলাদেশে দিয়েছে সে বড় হওয়ার পরে। তো যাই হোক, তো যেটা বলছিলাম, খোদ আমেরিকাতে, আপনি বোধহয় খবরটা দেখেছেন, খোদ আমেরিকাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে হামের প্রাদুর্ভাব দেখা গিয়েছে, যে রোগটি একেবারেই সেরে যাওয়ার মতন অবস্থা ছিল, মানে চলে যাওয়ার মতো অবস্থা ছিল, সেই রোগটা আবার ঘুরে ফিরে বাংলাদেশে আসছে। মেক্সিকোতে তো এটাকে মানে আমেরিকান বর্ডারে মেক্সিকোতে ভয়াবহভাবে আপনার হামটা ছড়িয়ে পড়েছে। আচ্ছা, আমাদের দেশে আমার যেটা মনে হয়েছে, আমার জনস্বাস্থ্য নিয়ে কিছু পড়াশোনা আছে, তো যেটা দেখলাম যে আমাদের হাম ম্যানেজমেন্টে এখানে এটা সবকিছু ক্লিনিক্যাল ডক্টরদের কাজ না, এটা পাবলিক হেলথের কাজ, জনস্বাস্থ্যের কাজ।
এই হাম যেমন কোভিডের সময় জাকিব ভাই, আপনি খেয়াল করে দেখবেন কোভিডের সময় এক ধরনের স্বাস্থ্য সতর্কতা দেওয়া হতো, হাত ধোবেন, এটা করবেন, হাঁচি দেবেন না, এইভাবে হাঁচি দিতে হবে, মুখে মাস্ক পরতে হবে, নানান ধরনের একটা প্রিকশন টাইপের আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিতেন, মানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দিতেন, একটা গাইডলাইন দিয়েছিলেন, হেলথের গাইডলাইন দিয়েছিলেন, এবং যার ফলে অনেকটাই আমরা যতটা মানে ভয়াবহ কথা তাতে কম্পারেটিভলি অনেক কম ক্ষতি হয়েছে, কম মানুষের প্রাণহানি হয়েছে এই দেশে। আচ্ছা, হামের ব্যাপারটাও তাই, হামটা যে ছড়িয়ে পড়ছে, এটা এইভাবে ছড়িয়ে না পড়লেও পারতো। আপনি দেখবেন প্রায় নিউজে আপনি দেখবেন যে একটা বাবা বা মা বাচ্চা কোলে নিয়ে এক হাসপাতাল থেকে হাসপাতালে যাচ্ছে, ফলে হচ্ছে কি যেটা এখানে সিট পাচ্ছে না, অথবা এখানে আপনার ভেন্টিলেশনের ব্যবস্থা নাই, অক্সিজেনের স্যাচুরেশন ব্যবস্থা নাই, ফলে তাকে আরেক জায়গায় ছুটতে হচ্ছে। এই ছোটাছুটি করতে যে আমি গতকালকে যখন ক্যালিফোর্নিয়া এবং মেক্সিকোর হামটা যে স্প্রেড করার যে ব্যাকগ্রাউন্ডটা আমি গতকালকে পড়ছিলাম ইন্টারন্যাশনাল মিডিয়াতে, তাতে করে যেটা দেখা গেলো শুধুই ছোটাছুটির কারণে, শুধুই মানে এক জায়গায় আরেক জায়গায় যাচ্ছেন, ওখান থেকে সংক্রমিত হচ্ছে। হাম তো একটা সংক্রমিত জিনিস, তো ফলে এই যে এইভাবে ছোটাছুটি করা না, তাদেরকে কন্টেইন করা, যেমন একটি জায়গায় একটি গ্রামে বা একটা মহলাতে একজনের হাম যদি হয়ে থাকে, তাহলে ওই বাচ্চাকে তো চিকিৎসা দিতে হবে, তাকে আইসোলেট করে, এবং অন্যান্য ওই এলাকার সবাইকে হামের টিকা দেওয়া হয়েছে কিনা যদি না থেকে থাকে তাদেরকে আগে ব্যবস্থা নিতে হবে। এই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, আমার কাছে মনে হচ্ছে, অ্যাটলিস্ট আমি নিজে মিডিয়ার লোক হওয়া সত্ত্বেও আমার কাছে মনে পড়েনি এটাকে খুব বেশি মানে পাবলিক মিডিয়াতে খুব বেশি ফোকাস করা হয়েছে। টেলিভিশনের প্রচার মাধ্যমগুলোতে যদি বলা হতো, স্বাস্থ্য বিভাগ যদি বলতো যে আপনি একটা জনস্বার্থে এটা প্রচার করুন, সবাই নিশ্চয়ই তারা করতেন। তাহলে সেই উদ্যোগটি নেওয়া উচিত আপনি মনে করছেন? একেবারে এখনই মানে করা উচিত, কিন্তু ইতিমধ্যে প্রায় আমাদের অনেকগুলো শিশু মানে মানে মায়ের কোল ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন, অত্যন্ত দুঃখজনক। তো ফলে এটাও একটা কিন্তু আমাদের জন্য উচ্চ ঝামেলা, কারণ গত 2020 সাল থেকে আপনি MMR এর টিকাটা দিচ্ছেন না, এবং সেটার মানে রিফ্লেকশনটা, সেটা আউটকামটা ব্রেকটা হচ্ছে কিন্তু নতুন সরকার আমলে একটা ব্রেকটা হলো এটা। এবং এটা কিন্তু যখন ছড়িয়ে পড়লো, ঘটনাটা ঘটে গেল, তখন তো আমরা জানলাম যে আমার টিকাই নেই, কথার কথা, তাই না? এটা নিয়ে কিছু বিশ্লেষণ আছে, আমার কাছেও কিছু বিশ্লেষণ আছে, এ নিয়ে আমি বিস্তারিত একটু আলোচনা করব। আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি যে সরকারি 3 মাস রাজনীতি ও জনপ্রত্যাশা,